আরটিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অল দেখবার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারের সৌজন্যে আমাদের ধারাবাহিকভাবে আমরা এই এপিসোডগুলোতে আলোচনা করছি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সম্পর্কে। আমরা বন্ধ্যাত্ব সম্পর্কে বা বন্ধ্যাত্বর প্রাথমিক যে কারণ বা লক্ষণ সেই সম্পর্কে আমরা আগের এপিসোড বা আগের পর্বগুলোতে জেনেছি। প্রিয় দর্শক, আমরা স্বাভাবিকভাবেই জানি যে বন্ধ্যাত্ব একজন নারীর ক্ষেত্রেও হতে পারে, একজন পুরুষের ক্ষেত্রেও হতে পারে। তাই নারীর ক্ষেত্রে বন্ধ্যাত্বের যে সকল কারণ এবং তার প্রতিকারের যে সকল ব্যবস্থা করা যেতে পারে সেই বিষয়ে আজকের এপিসোডে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব। এবং আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আজকে রয়েছেন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর রামায়া রামালিঙ্গম, জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টারের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। নমস্কার। জি, থ্যাংক ইউ। সো আপনি অনেকদিন ধরে ইনফার্টিলিটি বিষয়ে চিকিৎসা করছেন এবং অনেক পেশেন্ট আপনি ডিল করেছেন। আমরা আগেও ইনফার্টিলিটি সম্পর্কে আপনার কাছে জেনেছি। আজকের পর্বে আমরা নারীদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটির যে সকল কারণ রয়েছে সেগুলি প্রথমে আপনার কাছে একটু বিস্তারিতভাবে শুনতে চাই। সো রিগার্ডিং ফিমেলস, প্রথম ডিম প্রবলেম জন্য ইনফার্টিলিটি হতে পারে। ডিম প্রবলেমে মোস্ট কমন রিজন ইজ পিসিও প্রবলেম। পিসিও মিনিং পলিসিস্টিক ওভারিয়ান, ইটস আ হারমোন প্রবলেম। পলিসিস্টিক ওভারি। এর জন্য ডিম ডেভেলপমেন্ট ঠিক মতো হচ্ছে না, ফেটে যাচ্ছে না, এর জন্য প্রেগনেন্সি ডিলে হতে পারে। সো ইনফার্টিলিটির জন্য ফিমেল সাইড কি প্রবলেম দেখে গেলে প্রথম পিসিও প্রবলেম और एनी कारण की कारण थायरॉयड प्रॉब्लम होते पारे और लो एएमएच कारण होते पारे। डिम्बोदानीते डिम टीक मध्य ना उत्पत्ति হয় फेटे गेले तो ऑल एनओव्युलेशन वी कॉल डिम टीक मध्य उत्पत्ति ना हर कंडीशन सबसे इनफर्टिलिटी प्रॉब्लम होते पारे। इसमें मोस्ट कॉमन कॉज पीसीओ प्रॉब्लम। টিউবাল প্রবলেম, যাদের দুটা টিউব ব্লক থাকে তাদেরও ইনফার্টিলিটি প্রবলেম উইল বি দেয়ার। ইউট্রাসে যদি বড় ফাইব্রয়েড থাকে তো দেন প্রেগনেন্সি প্রবলেম হবে। ইউট্রাস লাইনিং মে কোনো প্রবলেম থাকে, যদি পলিপ, ছোটা পলিপ और ইউট্রাসে কোনো শেপ প্রবলেম থাকে और বাই বার্থ কনজেনিটাল ইউট্রাইন অ্যাবনর্মালিটিস এরকম ইউট্রাস কা শেপ প্রবলেম থাকে তো ও প্রবলেম হতে পারে। और यूट्रसे कोनो एंडोमेट्रियम लाइनिंग इन्फेक्शन हो गए टीबी कारण और कोनो कारण इन्फेक्शन है एंडोमेट्रियम लाइनिंग डैमेज हो गए वो प्रेगनेंसी होबे ना। एंड देन अनएक्सप्लेन इनफार्टिलिटी एक एंटिटी वी हैव डिस्कस सब नॉर्मल होवार परे कन्सीव होच्छे ना। एंड वन मोर थिंग, डिम एज की कारणों कम होते पारे, जादेर बेशी बयस होच्छे एज की कारणों डिम शक्ति कम हইলে প্রেগনেন্সি হওয়ার চান্স কম হচ্ছে। অত্যন্ত চমৎকারভাবে আপনি বেশ কিছু কারণ উল্লেখ করেছেন, বিশেষ করে যেগুলির কারণে সাধারণত একজন নারী বন্ধ্যাত্ব রোগের শিকার হতে পারেন বা তার মধ্যে সেই পরীক্ষা নিরীক্ষাগুলোর ফলাফলের মাধ্যমে আপনারা তখন শিওর হতে পারেন বা কনফার্ম হতে পারেন যে এই কারণটির জন্য তিনি বন্ধ্যাত্ব রোগে আক্রান্ত হয়েছেন। আপনি অনেকগুলো কথা উল্লেখ করেছেন, তার মধ্যে ডিম্বাণুজনিত সমস্যা হতে পারে, জারায়ুর সমস্যা হতে পারে এবং লাস্ট অফ অল আপনি বলেছেন যে সব কিছু ঠিক আছে তারপরেও আনএক্সপ্লেইনড কজ, অর্থাৎ কোনোভাবেই কারণ নির্ণয় করা যাচ্ছে না। বাট আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি মিনিং আমি বলেছি আগে এপিসোডে প্রথম তিনটা টেস্টই বেসিক টেস্টিং, হাজব্যান্ড का शुक्राणु टेस्ट, वाइफ का ডিম উৎপত্তি হচ্ছে কি না and tube testing। এই তিনটা পরীক্ষা যদি নর্মাল থাকে পরেও কনসিভ না তো we call them unexplained infertility। বাট এই পেশেন্ট को एक স্পেশাল টেস্টিং আছে, इसमें কি প্রবলেম और একটু ইন ডেপথ মে অ্যানালাইজ করার জন্য অনেক অপশনস আছে। প্রপার ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড স্ক্যান করলে নিচে থেকে ইউট্রাস ওভারি এসব মহিলাদের को চেকিং করলে অনেক ইউজফুল হবে। সো ডিম্বদানিতে ডিম কা পরিমাণ কি আছে, নর্মালি ফলিকুলার মনিটরিং স্ক্যান में व्हाट वी सी ए मास डिम उत्पत्ति হচ্ছে কিনা that only we see, but now we have understood that is not the important thing। important thing is কয়টা ডিম ভিতরে আছে, what is your future reserve, that is more important than this month egg coming, you understand। because a মাস ডিম হইলে এটা ঠিক है, but কতদিন আপনার ডিম কা স্টোর আছে, what is your balance, balance কয়টা আছে, balance বেশি থাকে তো your egg will be good quality wise। suppose balance খুব কম থাকে তো your quality of ডিম কি বের হচ্ছে এটা ভালো হবে না। সো টিভিএস স্ক্যান में অনেক ডিটেলস বোঝা যাবে। अनएक्सप्लेन्ड इनफर्टिलिटी पेशेंट्स को इफ यू डू अ प्रॉपर टीवीएस स्कैन, एएमएच टेस्टिंग, एंटी मुलेरियन हार्मोन टेस्टिंग করলে ডিম का शक्ति, ডিম কয়টা আছে, এটা ওভেরিয়ান রিজার্ভ, আপনার ওভারিজ का एज, ये सब বোঝা যাবে।
ট্রান্সভাজিনাল সোনোগ্রাফি এবং ultrasound is more anti-Mullerian preferable hormone test। for জি, infertility জি। patient to know finer details. small जरायु को पॉलिप আছে না, ये सब नॉर्मल ट्रांस abdominal स्कैन में बोलते पारे ना, बट ट्रांसवेजिनल स्कैने বোঝা যাবে। সো ঠিক জায়গা গিয়ে ঠিক গাইনোকোলজিস্ট এ স্ক্যান করার সময় সব কিছু ডিটেইলস বোঝা যাবে। আগের থেকে কোনো লক্ষণ, অর্থাৎ শারীরিকভাবে আগের থেকে কোনো লক্ষণ কি কারো ক্ষেত্রে প্রকাশ পেতে পারে, যিনি আসলে আলটিমেটলি বন্ধ্যাত্বের কোনো সমস্যায় ভুগবেন, আগে থেকে শারীরিক কোনো লক্ষণ কি প্রকাশ পেতে পারে নারীদের ক্ষেত্রে? নারীদের ক্ষেত্রে সাপোজ ইফ ইউ হ্যাভ পিসিও প্রবলেম, হারমোন প্রবলেম, এটা বিয়ে আগে থেকে ইউ ক্যান ফাইন্ড আউট। পিরিয়ডস ইররেগুলার হতে পারে, পিরিয়ডস ইরেগুলার হতে পারে, বাট periods সব ক্ষেত্রেই যে irregular- সেটি ইনফার্টিলিটির দিকে যাবে তা তো নয়। না, ইভেন পিসিও পেশেন্ট মিনিং পলিসিস্টিক ওভেরিয়ান। ফার্স্ট লেট আস ডিসকাস অ্যাবাউট পলিসিস্টিক ওভেরিয়ান ডিসিজ বিকজ দ্যাট ইজ ভেরি কমন প্রবলেম নাও। পিসিও যাদের ইররেগুলার সাইকেলস আছে তাদের 60% to 70% have this PCO problem. PCO meaning it is hormone imbalance problem. It is not, some people think it is some poda ওভারিতে ডিম্বদানিতে জল জমা পড়া হয়ে গেছি, এটা পড়া ল্যাপ্রোস্কোপি করে ফেলে দিলে ঠিক হবে, দে ফিল লাইক দ্যাট, বাট ইট ইস আ রং কনসেপ্ট বিকজ ইট ইস অ্যান হারমোনাল ইমব্যালেন্স হ্যাপেনিং ইন দ্য বডি। এর জন্য ডিম ডেভেলপমেন্ট হচ্ছে না, ডিম ফেটে যাচ্ছে না, এর জন্য ডিমগুলা অনেক টাইম থেকে থেকে এরকম সিস্ট হয়ে গেছে। এটা ল্যাপ্রোস্কোপি করে এই ডিম্বদানি का 4 places में we keep some cauterization to reduce the hormone problem, বাট এটা 100% সলিউশন এরকম नहीं। কিছু পেশেন্ট को फ़ायदा হবে, কিছু পেশেন্ট को फ़ायदा হবে না ল্যাপ্রোস্কোপি ড্রিলিং করার পরেও। সো আবার সাম পেশেন্ট ও পিসিও প্রবলেম, এক ডক্টর के पास গিয়ে ল্যাপ্রোস্কোপি করে পরে फ़ायदा হয় না, এই ডক্টর ঠিক মতো করি নাই, অন্য সেকেন্ড ডক্টর দেখো, দ্যাট ইজ আ রং কনসেপ্ট। পিসিও বেসিক্যালি হারমোন প্রবলেম জন্য, এটা সেকেন্ডারি প্রবলেম হি সিস্ট ফর্মেশন ইন দ্য ওভারিজ, এটা প্রথম প্রবলেম নাই। সো হারমোন ইমব্যালেন্স কি জন্য হচ্ছে, এনি থাইরয়েড প্রবলেম, এনি প্রোল্যাক্টিন হারমোন প্রবলেম, ওবিসিটি প্রবলেম, ওজন বেশি হইলে পিসিও প্রবলেম বেশি হবে, ওজনটা কম করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। সো পিসিও পেশেন্ট প্রথম ট্রিটমেন্ট ইজ লাইফস্টাইল মডিফিকেশন। এখন লাইফস্টাইল ভালো নাই, এর জন্য অনেক পেশেন্টসকে এখন পিরিয়ডস ইররেগুলার হচ্ছে। পিসিও প্রবলেম ইজ ড্রাস্টিক্যালি ইনক্রিজিং। কেন? বিকজ অফ স্ট্রেস, লাইফস্টাইল ঠিক নেই, খাবার মেথডস নট গুড, রাত প্রপার ঘুম হচ্ছে না, এক্সারসাইজ হচ্ছে না। এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই জায়গাটিতে আমি আরেকটু হাইলাইট করতে চাই, আপনি যেটি বললেন যে পিসিও এটি আসলে লাইফস্টাইলের সাথে অনেকটাই নির্ভরশীল, যেটি হয়তো বা আমরা সবাই এই বিষয়টি নিয়ে সচেতন নই, বিশেষ করে ইয়াং ফিমেল যারা রয়েছেন, নারীরা বা মহিলা সকলের জন্যই লাইফস্টাইলের সাথে পিসিওর যে সম্পর্কটি সেটি আরেকটু গুরুত্বপূর্ণভাবে বুঝিয়ে। সো লাইফস্টাইল মিনিং ওবিসিটি, ওজন বেশি হইলে হারমোন ইমব্যালেন্স চান্স বেশি হবে, পিরিয়ডস ইররেগুলার হবে। ইউ সি মেনি পেশেন্ট বিয়ে আগে স্লিম হবে, বিয়ে পরে ওজন বেশি হবে, পরে পিরিয়ডস ইররেগুলার হবে, পিসিও ডেভেলপ হয়ে যাবে। ফিজিক্যাল এক্সারসাইজ প্রতিদিন হাফ অ্যান আওয়ার অ্যাটলিস্ট একটু ফাস্ট হাঁটাহাঁটি করতে হবে, কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে প্রতিদিন। সেডেন্টারি লাইফস্টাইল জন্যই অনেক পেশেন্টকে এখন পিসিও প্রবলেম হচ্ছে, ওজন বেশি হচ্ছে, রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না, লেট নাইট ডুইং অল সোশ্যাল মিডিয়া, অল দোজ কারণ অনেক পেশেন্টকে এরভাবে প্রবলেম হচ্ছে। অ্যান্ড ওয়ান মোর থিং ইজ অনেক নন ভেজিটেরিয়ান ডায়েট ये सब খেলে, জাঙ্ক ফুড খেলে, অয়েল আইটেম খেলে, কার্বোহাইড্রেট ডায়েট খেলেও ওজন বেশি হচ্ছে। ये सब कारण पीसीओ प्रॉब्लम इज इंक्रीजिंग। स्ट्रेस कारणों ये सब होते पारे। प्रॉब्लम विद पीसीओ पेशेंट्स की सिम्टम्स, पीसीओ का की सिम्टम्स इरेगुलर, नॉर्मली 28-30 डे साइकिल 2 মাস 3 মাস পরে হচ্ছে, আর অনেক পেশেন্ট কো ওষুধ না খেলে পিরিয়ডস হচ্ছেই না, এর ভাবে সিভিয়ার প্রবলেম হচ্ছে। एंड अनवांटेड हेयर ग्रोथ, फेस में हैंड्स लेग से अनवांटेड हेयर ग्रोथ होच्छे, हेयर फॉल होच्छे, ये सब पीसीओ का सिम्टम्स आछे। अल्ट्रासाउंड स्कैन में देखले डिम्बोदानीते छोटा 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 सिक्स देखते पारे, ये सब गुला पीसीओ डायग्नोसिस जोनो इट इज हेल्पफुल। एंड मेनी पेशेंट्स पीसीओ पेशेंट्स ओबीसो होच्छे, ओवरवेटो होच्छे। सो पीसीओ ट्रीटमेंट इफ यू डिस्कस, ফার্স্ট থিং ইজ লাইফস্টাইল মডিফিকেশন। নারীদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের কারণ কি কি হতে পারে সেই বিষয়টি নিয়ে আপনার কাছে আমরা আলোচনা শুনছিলাম। ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা নারীদের ক্ষেত্রে কি ধরনের ইনফার্টিলিটির কারণ থাকতে পারে সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরবো, সঙ্গে থাকবেন। প্রিয়
প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমরা ফিরে এলাম হেলথ ফর অল অনুষ্ঠানের আজকের পর্বে। জীবন মিত্র ফার্টিলিটি অ্যান্ড উইমেন কেয়ার সেন্টার আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করছিলাম নারীদের ইনফার্টিলিটিটা বা বন্ধ্যাত্বের কারণ এবং তার প্রতিকার, এই বিষয়টি নিয়ে ফিরছি আমরা আলোচনায়। একটু যদি এক্সপ্লেইন করতেন, ল্যাপারোস্কোপি উই নো দ্যাট ইট ইজ এ অপারেশনাল প্রসিডিউর, এখানে ল্যাপারোস্কোপি কিভাবে ভূমিকা রাখছে বা হোয়াট ইজ দ্য রোল অফ ল্যাপারোস্কোপি? Laparoscopy for infertile patients, for not all patient laparoscopy is needed. Suppose husband ko shukranu problem ache, so severe shukranu problem, এর জন্য you are going for IVF ICSI treatment, এর জন্য you need not do laparoscopy for wife. So some patients think IVF যাওয়ার আগে সবাই পেশেন্ট কো laparoscopy করতে হবে and টিউবটা ক্লিপ করতে হবে, then only success হবে। এটা ভুল কথা। বিকজ ল্যাপারোস্কোপি করে কি জন্য ক্লিপিং করতে হবে? ক্লিপিং করলে আপনার ন্যাচারালি কনসিভ হওয়ার চান্স সব সময় স্টপ হয়ে যাবে। যদি টিউবকে ভিতরে পানি জমা হয়, হাইড্রোসালফিংস উই কল, টিউব ইনফেকশন জন্য ব্লক হয়, ভিতরে পানি জমা হয়, হাইড্রোসালফিংস থাকে, only for those sort of patient ল্যাপারোস্কোপিতে টিউবাল ক্লিপিং করতে হবে। অর্থাৎ কিছু কিছু নির্দিষ্ট পেশেন্টের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করা যেতে পারে, দরকার নাই, সব পেশেন্টে অবশ্যই বিকজ প্রয়োজন ক্লিপিং নাই। করলে টু প্রবলেমস হতে পারে। আননেসেসারি ক্লিপিং করলে আপনার ফিউচার প্রেগন্যান্সি ন্যাচারালি হওয়ার চান্স বরং ক্ষতি কমবে, হতে পারে। জি, নাম্বার ইট উইল নট হ্যাপেন বিকজ টিউব এসেনশিয়াল ফর প্রেগন্যান্সি। দুটা টিউব ব্লক হইলে ক্লিপিং রিভার্সিবল নাই, মেনিথিং ও ক্লিপ ডালে পরে যদি দরকার তো ক্লিপ খোলা দিতে পারে। ইট ইজ নট লাইক দিস। টিউব অনেক সেন্সিটিভ অর্গান, একবার যদি ক্লিপিং করলে তো পরে টিউব নষ্ট হবে। সো সেকেন্ড প্রবলেম ক্লিপিং করার সময় কি হচ্ছে, ক্লিপিং করার সময় হিট অ্যাপ্লিকেশন হবে ওখানে, এর জন্য ওভারি কা রক্ত সাপ্লাই, রক্ত চলাচল কম হতে পারে, অ্যান্ড যাদের ক্লিপিং হচ্ছে দোনো সাইড তাদের ডিম ডেভেলপমেন্ট ফিউচারে কম হচ্ছে। সো আইভিএফ এর ডিম কম হয় তো সাকসেস রেটও কম হবে। সো আননেসেসারি ল্যাপারোস্কোপি দরকার নাই, যাদের আননেসেসারি ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে যাবার আসলে কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নাই, তাদের ইম্পর্টেন্ট দে ক্যান ডু, তাদের নেসেসারি দে ক্যান ডু, বাট আবার ল্যাপারোস্কোপি মে লাভ নেই। পিসিও পেশেন্ট যাদের এন্ডোমেট্রিওসিস আছে তাদেরও আবার সেম ল্যাপারোস্কোপি করলে বেশি লাভ হবে না, খারাপ হতেও পারে। সো পিসিও পেশেন্ট का নেক্সট স্টেপ অফ ট্রিটমেন্ট আইইউআই ট্রিটমেন্ট। সাপোজ ওভিলেশন ইন্ডাকশন পরেও ডিম ডেভেলপমেন্ট পরেও সাকসেস হচ্ছে না তো দে ক্যান গো ফর আইইউআই ট্রিটমেন্ট। যদি সব ট্রিটমেন্ট ফেলিয়ার হয় তো লাস্ট অপশন ইজ আইভিএফ আইসিএসআই ট্রিটমেন্ট। এটা ঠিক মধ্যে করলে তো সাকসেস রেট ভেরি গুড, বাট ঠিক প্রোটোকলতে করতে হবে, না তো রিস্কি হবে। অর্থাৎ সকলের ক্ষেত্রেই আইভিএফ করবারও প্রয়োজন নেই এবং রিসেন্ট অ্যাডভান্সমেন্ট অফ ট্রিটমেন্ট হিসেবে আমরা আইসিএসআই পদ্ধতিতে আমরা চিকিৎসা শুরু করতে পারি, সেটা আপনি উল্লেখ করেছেন। আরেকটি সমস্যার কথা আপনি বলেছিলেন, এন্ডোমেট্রিওসিস। আমরা একটু এন্ডোমেট্রিওসিস সম্পর্কে খুব ইন শর্ট আমাদেরকে একটু ধারণা দেবেন, এই প্রবলেমটি আসলে কি? সি এন্ডোমেট্রিওসিস অলসো রিসেন্টলি ইনক্রিজিং প্রবলেম। এটা কি জন্য ইনক্রিজ হচ্ছে? বিকজ অফ লেট ম্যারেজেস and late child bearing, প্রথম বেবি কো ডিলে করে দেরি করে নেওয়ার সময় দেরিতে যদি প্রথম বাচ্চা ধারণ করে, এই সব এন্ডোমেট্রিওসিস প্রবলেম কমন হচ্ছে। এন্ডোমেট্রিওসিস মিনিং চকলেট সিস্ট, অনেক পেশেন্ট কে স্ক্যান রিপোর্টে চকলেট সিস্ট হবে। এই সব এন্ডোমেট্রিওসিস কি চকলেট সিস্ট আমরা জানি যে খুব মারাত্মক একটি সমস্যা, যেটি এটা ওভারিকা সিস্ট, ইট ইজ চকলেট সিস্ট উই কল। एंडोमेट्रियोसिस प्रथम की प्रॉब्लम यू हैव टू अंडरस्टैंड। एंडोमेट्रियोसिस मीनिंग मासिक समय यूट्रस का भितरे का ब्लिडिंग सब बेर होते होबे। एंडोमेट्रियोसिस पेशेंट का की होच्छे 80% ब्लिडिंग बेर होबे, 20% ब्लिडिंग ट्यूब रास्ते पिछांडे गिये ओवरी के ऊपरे यूट्रस के ऊपरे जमा होच्छे। এই ব্লিডিংটা বের হওয়ার কোনো রাস্তা নেই, সব সময় ভিতরে তাকে 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 ইরিটেট হচ্ছে। এর জন্য এই ওভারি সিস্ট, ওভেরিয়ান চকলেট সিস্ট হতে পারে, ये सब ভিতরে আদেশনস হতে পারে, পেশেন্ট কো মাসিক সময় অনেক ব্যথা হতে পারে, ব্লিডিং বেশি হতে পারে, বেবি কনসিভ হওয়ার জন্য প্রবলেম হতে পারে। এই লক্ষণগুলো হতে পারে যেটা আপনি উল্লেখ করলেন এন্ডোমেট্রিওসিস জন্য। এন্ডোমেট্রিওসিস সম্পর্কে আমরা জানলাম যে কি কি লক্ষণগুলো হতে পারে এবং এন্ডোমেট্রিওসিস বিষয় কি সেটি আপনি উল্লেখ করেছেন। সেখানে সিস্টের ব্যাপার রয়েছে এবং অন্যান্য ইনফ্লামেশনের ব্যাপার রয়েছে যেটি আপনি উল্লেখ করলেন। আসলে এটির চিকিৎসা পদ্ধতি সম্পর্কে খুব সংক্ষেপে যদি একটু ধারণা দিতেন। এন্ডোমেট্রিওসিস ট্রিটমেন্ট ইট ইজ বেসিক্যালি ল্যাপারোস্কোপি করলে ही डायग्नोज করতে পারে। ইভেন ইউ ক্যান সি চকলেট সিস্ট ইন স্ক্যান, বাট সবাই এন্ডোমেট্রিওসিস পেশেন্ট কো চকলেট সিস্ট থাকবে না। মেনি পেশেন্ট উই ফিল এভরিথিং ইজ নর্মাল, বাট ল্যাপারোস্কোপি করার পরে এন্ডোমেট্রিওটিক মাইল্ড স্পটস এই সব দেখতে পারে। সো ল্যাপারোস্কোপি ঠিক জাহাতে করার সময় এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিসও হতে পারে অ্যান্ড এন্ডোমেট্রিওসিসটা ক্লিয়ারও করতে পারে।
so they can clear all the endometriosis as much as possible. So during laparoscopy doctor will check and grade your endometriosis, আপনার staging করবেন, stage 1 2 3 4 চার গ্রেড আছে, grade 1 and 2 mild moderate cases, but endometriosis patient should concentrate on baby treatment প্রথম, বিকজ পেইন এ সবকো ট্রিটমেন্ট আছে, ডেলিভারি হওয়ার পরে এন্ডোমেট্রিওসিস এমনি কম হতে পারে না, তো অনেক মেডিসিনস আছে, বাট এন্ডোমেট্রিওসিস জন্য কি হচ্ছে ডিম তাড়াতাড়ি কম হতে পারে, অ্যান্ড ল্যাপ্রোস্কোপি করে সিস্ট বের করলে আর ডিম কমজোর হতে পারে। এর জন্য এন্ডোমেট্রিওসিস পেশেন্ট টাইম দেরি না করে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে। গ্রেড 1 গ্রেড 2 এন্ডোমেট্রিওসিস ন্যাচারালি অর ওভিলেশন ইন্ডাকশন আইইউআই এর ভাবে ছোট ট্রিটমেন্ট নিতে পারে, বাট সিভিয়ার এন্ডোমেট্রিওসিস পেশেন্ট বেশি বড় ট্রিটমেন্ট তাড়াতাড়ি আইভিএফ আইসিএসআই ট্রিটমেন্ট করলে সাকসেস বেশি হবে, বিকজ উই নো এন্ডোমেট্রিওসিস দিনকে দিন বেশি হবে, এখন কি প্রবলেম আছে আর 2 বছর পরে আর বেশি হবে। অ্যান্ড সিভিয়ার এন্ডোমেট্রিওসিসতে কি হচ্ছে, ইউট্রাস অনেক ফুলা হচ্ছে, পড়াকি মধ্যে ইউট্রাসকে ওয়ালকে ভিতরে ব্লিডিং হওয়ার কারণ পেশেন্টকে অনেক সিভিয়ার ব্যথা হবে মাসিক সময়, ইউট্রাস নর্মাল সাইজ থেকে 3 বার 4 বার 5 বার বড় হচ্ছে, এরভাবে হইলেতে অনেক সময় ব্লিডিং সব সময় থাকে, স্পটিং প্রবলেম সব সময় ব্যথা, এসব প্রবলেম খুব ডিফিকাল্ট ট্রিটমেন্ট করার জন্য। সো এইসব প্রবলেম না হওয়ার আগে হি এন্ডোমেট্রিওসিস পেশেন্ট তাড়াতাড়ি বেবি ট্রিটমেন্ট নিলে সাকসেস চান্স বেশি হবে। আসলে ডায়াগনোসিস হওয়ার প্রাথমিক অবস্থায় এন্ডোমেট্রিওসিস যখন কারো ডায়াগনোসিস হয়ে গেল তখনই তিনি আসলে ট্রিটমেন্ট শুরু করা উচিত, তাহলে আমরা ভালো ফলাফল পাবো। খুব লেট স্টেজে গেলে আসলে সেই চিকিৎসার ফলাফল খুব প্রবলেম ভালো হবে না, সাকসেসও কম হতে পারে, সাকসেস কম হতে পারে। আমরা আপনার কাছে শুনলাম যে আসলে ফিমেলদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর বা কোন কোন কারণগুলো দায়ী বন্ধ্যাত্ব বা ফার্টিলিটি ইনফার্টিলিটির কারণে। আমরা অনেক সময় এরকম একটি ভুল ধারণা পোষণ করি, যেরকম ভুল ধারণা অনেকেই করে থাকেন যে নারীরাই বেশিরভাগ ক্ষেত্রে আসলে বন্ধ্যাত্বের জন্য দায়ী, কিন্তু এখানে আমরা জানি যে পুরুষ এবং নারী উভয়ই এর জন্য দায়ী। এই যে এরকম একটি ভুল ধারণা অনেক সময় আমরা পোষণ করি বা আমাদের সমাজে এরকম রয়েছে, এই সম্পর্কে আপনি একটু বিস্তারিত বলবেন। infertility problem we previously also discussed, both husband and wife can equally contribute to the problem, 50% husband কারণে হতে পারে, 50% wife কারণে হতে পারে। সো প্রথমবার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনের একসাথে ডক্টরকে পাস কনসালটেশন জন্য দিতে হবে, অ্যান্ড প্রথম ইনভেস্টিগেশন লিস্ট में हस्बैंड को शुक्राणु टेस्ट अवश्य करते হবে, অবশ্যই করতে হবে। মেনি ফিল হাজব্যান্ড ডাজন্ট কাম ফর ট্রিটমেন্ট, ওয়াইফকে অনেক ট্রিটমেন্ট করার পরে ফাইনালি হাজব্যান্ড কো প্রবলেম ফাইন্ড আউট হচ্ছে, এটা অনেক রং মেথড। সো প্রথমবার হাজব্যান্ড শুক্রাণু টেস্ট দিতে হবে, হাজব্যান্ড শুক্রাণু টেস্ট যদি ঠিক থাকে তো পরে কোনো সমস্যা নাই, হাজব্যান্ডকে ডিস্টার্ব করার দরকার নাই। যদি শুক্রাণু টেস্টে প্রবলেম থাকে तो हस्बैंड इवैल्यूएशन ये सब नेसेसरी, इट नेक्स्ट एपिसोड में वी विल डिस्कस। सो रिगार्डिंग फीमेल फैक्टर्स, फाइब्रॉइड ऑल्सो इज वन ऑफ द रीजन्स फॉर इनफर्टिलिटी। समथिंग किछु पेशेंट थिंक स्कैने फाइब्रॉइड रिपोर्ट देखले ओ बेर करते होबे ना तो प्रेगनेंसी होबे ना, सब फाइब्रॉइड बेर करार दरकार नहीं। सो विच एवर फाइब्रॉइड इज मोर दैन 4 सेंटीमिटार्स और फाइब्रॉइड যদি পজিশন ইউট্রাস বসার জাহাতে ভিতরে থাকে শুধু সে ফাইব্রয়েডটা বের করতে হবে, সব ফাইব্রয়েড বের করার দরকার নেই। বাট ইউট্রাসকে ভিতরে পলিপ এর ভাবে ছোট ছোট প্রবলেম, বাট পজিশন ইউট্রাসকে লাইনিং মে থাকে, বেবি বসার জাহায় থাকে, তো এসব প্রবলেম হিস্ট্রোস্কোপি করলে বোঝা যাবে, এসব অবশ্যই ক্লিয়ার করতে হবে প্রেগন্যান্সি হওয়ার জন্য। জি, এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার করতে হবে বা অবশ্যই দূর করতে হবে, এবং আপনি খুব ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে ফিমেলদের ক্ষেত্রে যে সকল প্রবলেম দেখা দিতে পারে সেগুলি সবগুলি আমরা শুনেছি আপনার কাছে, এবং কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেগুলি আমরা ডায়াগনোসিস করতে পারি এবং তাড়াতাড়ি ট্রিটমেন্ট নিতে পারি সেই বিষয়ে উল্লেখ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এপিসোডে ইনফার্টিলিটি অফ ফিমেল এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা ইনফার্টিলিটি অফ ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের যে সকল কারণ রয়েছে এবং তার প্রতিকার কি হতে পারে সেই বিষয়টি নিয়ে কথা বলেছি। অত্যন্ত ভুল ধারণা অনেক দিন আগের থেকেই, যেটি হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে প্রচলিত ছিল যে শুধুমাত্র নারীরাই দায়ী, এই ধারণাটি অবশ্যই মিথ্যা, এবং পুরুষরাও অনেকাংশেই ইনফার্টিলিটিটা বন্ধ্যাত্বের কারণে দায়ী হতে পারেন, সেই বিষয়টি আমরা আজকের আলোচনায় ক্লিয়ার করতে পেরেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আলোচনা শুনবার জন্য, অনেক অনেক শুভকামনা।